আসসালাম। দেখো আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বো। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। কারণ যেসব বিক্রিয়া তোমার উন্মুখী বিক্রিয়া দিবে তারাই কেবলমাত্র কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে অংশগ্রহণ করতে পারবে। তো রিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলে? যে ধরনের রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড দুই দিকেই যেতে পারে এগুলাকে বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশন। যেমন এখানে এ থেকে বি যদি এ বি মিলে সি আর ডি প্রোডাক্ট তৈরি করে, আবার সি ডি মিলে আবার এ বি তৈরি করতে পারে, এরকম যদি হয় যে সামনের দিকেও বিক্রিয়া আগাচ্ছে আবার পেছনের দিকেও আগাচ্ছে, তাহলে এগুলাকে বলা হয়, এগুলাকে আমরা বলতে পারি যে রিভার্সিবল রিঅ্যাকশন বা বহুমুখী বিক্রিয়া। আবার যে বিক্রিয়াগুলো একদিকে যায়, যা শুধু প্রোডাক্টই তৈরি করবে, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে ব্যাক করতে পারবে না, ওগুলাকে বলা হয় একমুখী বিক্রিয়া। এখানে কিছু রিভার্সিবল রিঅ্যাকশনের এক্সাম্পল দেয়া আছে, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি হয়, এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশনের উদাহরণ। তারপর এখানে আরো কিছু গ্রাফের মতো দেয়া আছে, কিছু উদাহরণ দেখাইছে যে রিঅ্যাকট্যান্ট থাকে প্রথমে ইনিশিয়াল অবস্থায়, তারপরে হচ্ছে তোমার প্রোডাক্ট তৈরি হয় কিছু, তারপর প্রোডাক্ট তৈরি হওয়ার পরে আবার ওই প্রোডাক্ট গুলা ভেঙে যদি আবার রিঅ্যাকট্যান্ট তৈরি হইতে পারে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো কি বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশন। এবং যেই অবস্থায় তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশনের গতি আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের গতি সমান হবে, ওই অবস্থাটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য অবস্থা। যেমন এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, তো দুইটা গ্রাফ আছে, যে সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশনের গ্রাফ। তো এ আর বি যদি আমাদের রিঅ্যাকট্যান্ট হয়, প্রথম দিকে রিঅ্যাকট্যান্টের পরিমাণই বেশি থাকবে, প্রোডাক্ট একদম জিরো থাকবে, একদম জিরো সময়। তো রিঅ্যাকট্যান্ট গুলো করবে কি, নিজেদের মধ্যে বিক্রিয়া করে আস্তে আস্তে প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্টের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা পর্যায়ে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের ঘনমাত্রা বা বিক্রিয়ার হার গতি সমান হয়ে যাবে। তো যেই অবস্থার পর থেকে দুইটা বিক্রিয়ার গতি সমান হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, ওই অবস্থার পর থেকে আমরা বলবো এই রিঅ্যাকশনটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছাইছে। এখানে অনেকগুলো রিঅ্যাকশন দেওয়া আছে, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইড, তারপরে তোমার অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথানল, তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, অনেকগুলো রিঅ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে। এগুলো সবই রিভার্সিবল রিঅ্যাকশন, এবং এগুলো যখন আমরা ক্লোজড ভেসেলে করব, তার মানে ঢাকনা যুক্ত কোনো পাত্রে তোমাকে বিক্রিয়াটা করতে হবে যদি গ্যাস ফেজে থাকে সবাই। কারণ রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট গ্যাস ফেজে থাকলে তুমি যদি ওপেন ভেসেলে করো, তাহলে তো ওগুলো উড়ে চলে যাবে, তখন আর রিভার্সিবল রিঅ্যাকশন কিন্তু হবে না। তো অবশ্যই ক্লোজড ভেসেলে হইতে হবে। তো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? আমরা তো অলরেডি জানছি যে রিভার্সিবল রিঅ্যাকশন একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, একটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়। তো যেই অবস্থায় দুইটা বিক্রিয়ার গতি সমান হয় এবং কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের কনস্ট্যান্ট থাকবে, তখন ওটাকে বলা হয়, ওই অবস্থার পর থেকে বলা হয় যে হ্যাঁ, এই বিক্রিয়াটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। ওকে, দেখো এখানে যেমন একটা গ্রাফ দিছে, তো গ্রিন লাইনটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য বা যেটা সামনের দিকে যাচ্ছে, আর ইয়েলো লাইনটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশনের জন্য, যেটা প্রোডাক্টের জন্য আর কি। প্রোডাক্ট হচ্ছে রিভার্স রিঅ্যাকশন দিবে, রিঅ্যাকট্যান্ট গুলা ফরওয়ার্ড রিঅ্যাকশন দিবে। তো সময়ের সাথে সাথে দুইটাই সামনের দিকে আগাচ্ছে, মানে প্রোডাক্টের পরিমাণ বাড়তেছে, রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমতেছে, এবং এই ব্লু লাইনের পর থেকে যে বলি ইকুইলিব্রিয়াম অ্যাটেইন হয়েছে, দ্যাট মিন্স ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন একই গতিতে আগাচ্ছে। তো এই অবস্থাটা দেখলে মনে হয় যে কোনো রিঅ্যাকশন আগাচ্ছেই না, রিঅ্যাকশনটা একদম স্টপ আছে। তো এই যে কেমিক্যাল রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পরে যে মনে হয়, দেখলে মনে হয় বাইরে থেকে যে রিঅ্যাকশনটা স্টপ আছে, এই অবস্থাটাকে বলা হয় ডায়নামিক ইকুইলিব্রিয়াম, যেটা তোমার এখানে একটা গ্রাফ দিছে ফিগার,
17.2 যেখানে এ এবং বি মিলে সিডি তৈরি করে, আবার একই সাথে সিডি মিলে এবি তৈরি করতেছে। দ্যাট মিনস যেই পরিমাণ প্রোডাক্ট তোমার তৈরি হয়েছে ওই পরিমাণ প্রোডাক্ট আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে রিঅ্যাকশন তৈরি করতেছে। তো এখানে আমরা কোনো আউটপুটই পাচ্ছি না, দেখলে মনে হচ্ছে রিঅ্যাকশন স্টপ, যদিও রিঅ্যাকশন চলতেছে। তো এই অবস্থাটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের, এই অবস্থাটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এরপরে কিছু ক্যারেক্টারিস্টিক আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে, যেমন কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকবে, যে রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পরে রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্ট এই দুটোর কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকবে। এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে কোনো সাইড থেকে হইতে পারে, মানে অ্যাটেইন আগে হইতে পারে, যেমন সেটা প্রোডাক্টের সাইড থেকে হোক বা রিঅ্যাকটেন্টের সাইড থেকে হোক। তারপরে এটা ওপেন ভেসেলে হইতে পারবে না, মানে তোমাকে ক্লোজড ভেসেলে করতে হবে, যেহেতু গ্যাস ফেজ আছে এখানে। কোনো রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্টের কেউ যদি গ্যাসিয়াস অবস্থায় থাকে তাহলে এটা তো ওপেন ভেসেল আমরা করতে পারবো না। এবং রিঅ্যাকটেন্ট প্রোডাক্ট যদি সবগুলো সেম ফেজে থাকে, দ্যাট মিনস সবগুলো যদি গ্যাস ফেজে থাকে, তাহলে এটাকে বলা হয় হোমোজিনিয়াস রিঅ্যাকশন। আর যেগুলো হেটেরোজেনিয়াস রিঅ্যাকশন, ওখানে যে কোনো একটা কম্পাউন্ড, সেটা রিঅ্যাকটেন্টের হোক বা প্রোডাক্টের হোক, যে কোনো একটা কম্পাউন্ড বা মলিকিউল অন্য ফেজে থাকবে, মানে গ্যাস না হয় যদি অন্য ফেজে থাকে, সেম ফেজে থাকবে না আর কি, কোনো একটা কম্পাউন্ড যদি ডিফারেন্ট ফেজে থাকে। সবগুলো যদি সেম ফেজে থাকে ওটাকে বলা হয় হোমোজিনিয়াস রিঅ্যাকশন। আর হেটেরোজেনিয়াস রিঅ্যাকশন হচ্ছে যেটার কোনো একটা কম্পাউন্ড রিঅ্যাকটেন্ট বা প্রোডাক্টের অন্য একটা ফেজে থাকবে, মানে দুইটা ফেজ থাকবে পুরো রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের মধ্যে। তো এখানে অনেক কিছু দিছে, এগুলো দরকার নাই, যেগুলো যেগুলো দরকার ওগুলো আমি পড়াবো। ল অফ মাস অ্যাকশন, এটা আমাদের লাগবে, এটা লাগবে নেক্সট টপিকস বোঝার জন্য। তো ল অফ মাস অ্যাকশন কি, এখানে হচ্ছে তোমার, যদি আমরা একটু বোর্ডে যাই তাহলে সুবিধা হবে। তো যে কোনো একটা রিঅ্যাকশন আমরা চিন্তা করি যে এ থেকে বি তৈরি হচ্ছে, এটা রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো এই বিক্রিয়ার রেট বা বিক্রিয়ার গতি, রেটকে আমরা dA/dt, যদি আমরা রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে বিক্রিয়ার গতি বের করতে চাই তাহলে dA/dt সমানুপাতিক এখানে যে তোমার রিঅ্যাকট্যান্ট যে আছে তার ঘনমাত্রা, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাইছে। ঘনমাত্রা হইতে পারে 1 মোলার, হইতে পারে 0.05 মোলার, এরকম যে কোনো কিছু হইতে পারে। তো এবং এখানে একটা মাইনাস সাইন হবে। মাইনাস সাইনটা কেন হবে? কারণ রিঅ্যাকট্যান্টের পরিমাণ সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমতেছে। আমরা গ্রাফ থেকে কি দেখছিলাম, এটা হচ্ছে তোমার টাইম, এখানে আছে কনসেন্ট্রেশন। টাইম ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফে যদি দেখো, এখানে আছে আমাদের রিঅ্যাকট্যান্ট আর একদম জিরো অবস্থায় আছে প্রোডাক্ট। তো আস্তে আস্তে রিঅ্যাকট্যান্ট কমতে থাকে, প্রোডাক্ট আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখন থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন থেকে দুইটা একই গতিতে আগাবে, মানে এরপরে দুইটা একই গতিতে আগাচ্ছে। তো এরপরে আমরা বলতে পারি যে হ্যাঁ, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই লাইনের পর থেকে অ্যাটেইন হয়েছে। তো যেহেতু রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমতেছে তাই এটা মাইনাস সাইন। আর সেম জিনিস যদি আমরা প্রোডাক্টের সাপেক্ষে লিখতাম তাহলে রেট বি ডিটি সমানুপাতিক এখানে বি এর ঘনমাত্রা। এখানে প্লাস সাইন দিলে হয় না দিলে হয়, এখানে প্লাসটা আসছে কারণ সময়ের সাথে সাথে প্রোডাক্ট বাড়তেছে। তো এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা হচ্ছে একটা সমান চিহ্ন নিয়ে আসতে পারি, একটা কনস্ট্যান্ট মান আনবো। যদি এ এর সাপেক্ষে নেই তাহলে কে এ লিখবো, এর ঘনমাত্রা সেম ভাবে বি এর সাপেক্ষে নিলে কে বি লিখবো আর বি এর ঘনমাত্রা। তো এই যে রেটের যে ইয়াটা লিখলাম এই পুরাটা একসাথেই বলা হয় রেট অফ মাস অফ ল অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন আর কি, পুরাটাকে একসাথে বলা হয় রেট ল অথবা রেট ল বলতে পারো, একই জিনিস। তো এটাকে যদি তুমি ইকুয়েশন 1 ধরো আর এটাকে যদি ইকুয়েশন 2 ধরো, তো ইকুইলিব্রিয়াম অবস্থা আমরা জানি কি দুইটা বিক্রিয়ার গতি সমান, দ্যাট মিন্স এই গতিটা সমান হবে। তো এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, এই দুইটা যেহেতু সেম তাই এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। তো কে এখানে একটা মাইনাস সাইন ছিল, আর এর ঘনমাত্রা, আর হচ্ছে তোমার কে বি এখানে হচ্ছে বি এর ঘনমাত্রা। তো যেহেতু কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, তাই কে গুলাকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি, কনস্ট্যান্ট গুলাকে কে বি আর উপরে থাকবে তোমার বি, বাই নিচে থাকবে এ।
তো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, বি আজকে হচ্ছে প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে এ। তাহলে এই পুরো কনস্ট্যান্ট মানকে আমরা একটা কনস্ট্যান্ট মান হিসেবে ধরতে পারি। ধরলাম এটাকে একটা কেসি, যে কোনো কিছুই তুমি ধরতে পারো, শুধু কেও লিখতে পারো। তাহলে উপরে হবে তোমার যে প্রোডাক্ট থাকবে তার ঘনমাত্রা, আর নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট যে থাকবে তার ঘনমাত্রা। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ঘনমাত্রা বুঝাই, আর এই পুরাটাকে একসাথে আমরা ভাগ, মানে দুইটা রেশিওটাকে আমরা একটা ঘনমাত্রা নিয়ে গেলাম। আর এই জিনিসটা কি বলা হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হয়। আর এখানে সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝাচ্ছি, কারণ আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি। সেম জিনিস যদি আমরা প্রেসারের সাপেক্ষে করতাম, যে কোনো একটা বিক্রিয়ার প্রেসার দেয়া আছে, তখন হচ্ছে কেপি দিয়ে আমরা প্রকাশ করি সেম কনস্ট্যান্ট মানটাকে। সেম উপরে থাকবে তোমার আর প্রোডাক্টের হচ্ছে প্রেসার, তো প্রেসারকে আমরা হচ্ছে যদি পি দিয়ে প্রকাশ করি, তো নিচে যদি প্রোডাক্ট বি আর প্রেসার এ, তো এই তো উপরে থাকবে প্রোডাক্টের প্রেসার, নিচে থাকবে রিঅ্যাকট্যান্টের প্রেসার। যেটা আমরা আগের ঘনমাত্রার সাপেক্ষে যেটা দেখছি, এটা হচ্ছে উপরে প্রোডাক্টের ঘনমাত্রা, নিচে হচ্ছে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা। সেম প্রেসারের ক্ষেত্রেও যেহেতু আমরা প্রেসার নিয়ে কাজ করছি, তো প্রেসার এখানে গুণ করব। তো উপরে প্রোডাক্টের প্রেসার, নিচে হচ্ছে রিঅ্যাকট্যান্টের প্রেসার। ম্যাম ওইখানে মাইনাসটা সহ কি হ্যাঁ, মাইনাসটা করা হয়েছে? হচ্ছে ইয়া করেছি, গুণ করেছি। যদি আমরা আলাদাভাবে রিঅ্যাকট্যান্টের জন্য বা প্রোডাক্টের জন্য করতাম, তখন আমরা মাইনাস সাইনটা কনসিডার করব। তো এখানে এই যেটা যেটা লিখলাম এগুলো সব লেখা আছে, এগুলো বই থেকেই দেখতে পারো, শীটের মধ্যেও আছে। তো এখানে এই যে ইকুইলিব্রিয়াম ল যেভাবে বের করছি, এই যে ইকুয়েশন 1 2 দিয়ে k1/k2 এভাবে করে জাস্ট এরকম করে করবা। এখন তোমাকে যদি একটা বিক্রিয়া দিয়ে দেয়, যেমন দেখো এখানে একটা বিক্রিয়া আছে যে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড থেকে কি তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, এই দুইটা জিনিস প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে। তো এইরকম একটা রিয়াকশন দিয়ে তোমাকে যদি বলে যে এই রিয়াকশনের জন্য তুমি ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্ট যে এক্সপ্রেশন কেসি বা কেপি বের করো, এক্সপ্রেশনটা লেখো, ম্যাথ না, এটা শুধু এক্সপ্রেশন যদি লিখতে বলে, ম্যাথ আসলে তো ভ্যালু দেয়া থাকবে। তো এই রিয়াকশনের জন্য যদি আমি এক্সপ্রেশন লিখি, কেসি আমার প্রোডাক্ট আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, তার মানে এই দুইটা প্রোডাক্ট আমি উপরে লিখবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এখন তোমার রিঅ্যাকট্যান্ট কারা কারা আছে, রিঅ্যাকট্যান্ট আছে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, তো ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডটা হবে নিচে। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করবা, এরকম যদি রিঅ্যাকশন দেয়া থাকে, রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে কিনা। হ্যাঁ, তো এখন দেখো এখানে নাইট্রোজেন আছে দুইটা, বাট এর পাশে নাইট্রোজেন আছে একটা, তার মানে রিঅ্যাকশনটা ব্যালেন্স নাই। তো দুই এখানে তাইলে 2 দিয়ে গুণ করি, তাহলে দুইটা নাইট্রোজেন, এ পাশেও দুইটা নাইট্রোজেন, তাহলে এ পাশে অক্সিজেন আছে 5টা, এখন আমার 5টা অক্সিজেন বানানো লাগবে, রাইট? তো এখানে আছে তোমার 4টা অক্সিজেন, আর এখানে আছে 2টা অক্সিজেন, তার মানে 6টা অক্সিজেন হয়। এখন 5টা অক্সিজেন বানানোর জন্য যেটা করতে হবে, এখানে যদি তুমি হাফ দিয়ে গুণ দাও, তাহলে তুমি 5টা অক্সিজেন বানাইতে পারো। অথবা তুমি যদি রিঅ্যাকশনটাকে এভাবে লেখো, এখানে যদি 2 দিয়ে গুণ দাও, মানে তুমি হাফ জিনিসটা যদি ভগ্নাংশ না করতে চাও, তাহলে যেহেতু 4টা নাইট্রোজেন, তাহলে 4 দ্বিগুণে 8, এখানে আছে 8টা অক্সিজেন আর এই পাশে আছে 10টা অক্সিজেন, তাইলে এভাবে করেও তুমি লিখতে পারো। এটাও হবে রাইট, এটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। তো তখন এই যে নাম্বার অফ মোলস, এটা কি 2 মোল ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে তোমার 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড হইলো আর 1 মোল অক্সিজেন হইলো। তখন এই নাম্বার অফ মোলস গুলা, এই যে 4 যে সংখ্যাগুলা থাকবে কম্পাউন্ডের আগে, ওগুলা তুমি পাওয়ার হিসাবে বসাবা। এখানে এটা আছে 4টা, তাহলে উপরে হবে 4, এটার উপরে আছে 1 আর এটার উপরে আছে 2, 1 দিলেও হয় না দিলেও হয়, এটা কোনো সমস্যা নেই। তার মানে পরীক্ষার সময় শুধু আসলে রিয়াকশন দেখে সাথে সাথে করে লিখে ফেলবা না, আগে খেয়াল করবা যে রিয়াকশনটা ব্যালেন্স করা আছে কিনা। ব্যালেন্স করা থাকলে তারপরে তুমি এভাবে করে লিখবা। সেম ভাবে যদি আমরা এটার জন্য কেপি লিখি, কেপি এক্সপ্রেশন প্রকাশ করি, তাহলে প্রেসার এখানে আছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেহেতু এটা 4, তাহলে এটার উপরে পাওয়ার হবে 4, আর পি অক্সিজেনের প্রেসার, এটার উপরে কিছু নাই। আর নিচে আছে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের প্রেসার, যেটার উপরে আছে 2 পাওয়ার।
এইভাবে করে তুমি হচ্ছে এক্সপ্রেশন গুলো লিখবা। এখন একটু ম্যাথ করি। আচ্ছা, ম্যাথ করার আগে আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে কেসি আর কেপি রিলেশনশিপ। পিভি ইজ ইকুয়াল টু এনআরজি, এই সূত্রটা মনে আছে তোমাদের? জি ম্যাম। আদর্শ গ্যাস যে জি ম্যাম, আদর্শ গ্যাসের। ইকুয়াল টু এনআরজি এরকম একটা সূত্র ছিল, আমরা অনেক আগে পড়ে আসছিলাম। এখানে আর এর কি কনস্ট্যান্ট মান, আর এর কিন্তু বিভিন্ন রকমের মান আছে এবং আর এর মানগুলো মুখস্থ করবা। একটা আছে 8.3, একটা আছে 0.82, আর একটা আছে হচ্ছে ক্যালোরিতে 2 পয়েন্ট সামথিং। বিভিন্ন এককের জন্য। হ্যাঁ, ইউনিটের জন্য আলাদা আলাদা, জুলের জন্য একটা, ক্যালোরির জন্য একটা, এরকম আর কি। ক্যালভিন টেম্পারেচার, ক্যালভিন ডিগ্রি সেলসিয়াস, এক একটার জন্য এক এক রকম। তো আর এর মানগুলো কোশ্চেনের মধ্যে কিন্তু ম্যাথ আসলে দেয়া থাকবে না, এই জন্য আর এর 3টা মান মুখস্থ করবা। তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্র থেকে যদি আমরা প্রেসারের ভ্যালু বের করতে চাই তাহলে এন বাই ভি আর টি। আমরা মোলারিটির ঘনমাত্রা বের করার বা কনসেন্ট্রেশন বের করার সূত্র ল্যাবে পড়ছিলাম। কনসেন্ট্রেশন যদি মোলারিটি বের করি, মোলারিটি, তাহলে কনসেন্ট্রেশনকে যদি তুমি সি দিয়ে প্রকাশ করো তাহলে এখানে আসবে এন বাই ভি। এন হচ্ছে নাম্বার অফ মোলস, ভি হচ্ছে ভলিউম। ভলিউম থাকতো লিটারে আর নাম্বার অফ মোলস মোলসে থাকতো। তার মানে এটা ইকুয়াল টু আমরা কনসেন্ট্রেশন লিখতে পারি ইকুয়াল টু আর টি। এভাবে করে আমরা এই সূত্রটাকে এইভাবে করেও লিখতে পারি। তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে কেপি আর কেসি রিলেশনশিপ। এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ আছে। এখন এই জন্য আমরা একটা যে কোনো একটা রিয়াকশন হচ্ছে ইয়া করি, এটা একটু মুছে ফেলি, মানে জায়গা হবে না। তো এখানে এ বি, তুমি এগুলা এ বি না দিয়ে অন্য কিছু দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট আর সি আর ডি হচ্ছে প্রোডাক্ট। এখন নাম্বার অফ মোল ধরি, এটা কে এল এম এন। এই মনে করো তোমার এগুলো হচ্ছে নাম্বার অফ মোলস, ছোট হাতের লেটার গুলো হচ্ছে নাম্বার অফ মোলস, মানে 1 মোল 2 মোল এভাবে করে সংখ্যা থাকবে। তো এই রিঅ্যাকশনের জন্য যখন আমরা কেসি লিখবো তখন হচ্ছে উপরে থাকবে কে, আমাদের যে রিঅ্যাকট্যান্ট গুলো আছে তাদের ঘনমাত্রা, আর নাম্বার অফ মোলস গুলা পাওয়ার হিসাবে থাকবে। তো ডি এর ইয়া হচ্ছে এন হবে এখানে। সেম ভাবে নিচে থাকবে তোমার রিঅ্যাকট্যান্ট গুলা, আর নাম্বার অফ মোলস গুলো পাওয়ার হিসাবে থাকবে। তো এটার জন্যই যদি আমরা কেপি লিখি, প্রেসার, কার প্রেসার, প্রথমে থাকবে সি এর প্রেসার, উপরে থাকবে তোমার এম, আর থাকবে ডি এর প্রেসার, উপরে থাকবে এন, যেহেতু নাম্বার অফ মোলস হচ্ছে এন, আর নিচে এ এর প্রেসার আর বি এর প্রেসার। তো নাম্বার অফ মোলস গুলো আমরা পাওয়ার হিসাবে দিয়ে দিব। তো প্রেসারের সূত্র তখন আমরা কি বললাম, P ইকুয়াল টু সিআরটি, এটা আমরা হচ্ছে পড়েছি, প্রেসার ইকুয়াল টু সিআরটি। তাহলে এখানে সি কি, সি হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তো সি এর ঘনমাত্রা কোনটা, এটা কিন্তু সি এর ঘনমাত্রা। আর কনস্ট্যান্ট মান, টিও হচ্ছে টেম্পারেচার, পুরো রিঅ্যাকশনের জন্য একটাই টেম্পারেচার। পুরো রিঅ্যাকশনের জন্য কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না, যে একটা কম্পাউন্ডের জন্য এক একটা প্রেসার টেম্পারেচার এরকম কিন্তু হবে না, কারণ রিঅ্যাকশনটা একই পাত্রে হচ্ছে। যেখানে রিঅ্যাকটেন্ট থাকতেছে ওই সেম পাত্রের মধ্যেই তোমার প্রোডাক্ট থাকতেছে, তাহলে ওখানে তো প্রত্যেকটা কম্পাউন্ডের আলাদা আলাদা টেম্পারেচার হবে না, সবার সেম টেম্পারেচার হবে। আর প্রেসার হচ্ছে আলাদা আলাদা হতে পারে, এক একজনের জন্য এক রকম। ঘনমাত্রা তো অবশ্যই আলাদা হবে। তো এরপরে আমরা এখানে জাস্ট মানগুলা বসাই, এইটাকে এই সূত্রে কনভার্ট করব আর কি। তো পিসি, যদি পিসি নেই তাহলে সিআরটি, তাহলে সি এর ঘনমাত্রা আর টি। সেম ভাবে পিডি যদি নেই তাহলে ডি এর ঘনমাত্রা আর টি। তারপরে তুমি যদি পি এর ঘনমাত্রা লেখো তাইলে এর ঘনমাত্রা আর টি। সেম ভাবে বি এর ঘনমাত্রা আর টি। এই মানগুলা জাস্ট এই সূত্রে বসায় দাও। এখানে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার গুলা কিন্তু লিখতে হবে।
এখন তুমি আরটি গুলাকে কমন নিয়ে নাও, যেহেতু উপরে আরটি আছে নিচেও আরটি আছে, আর ঘনমাত্রা গুলাকে আলাদা করে ফেলো। উপরেও আছে আরটি, নিচেও আছে আরটি। তাহলে এখানে তুমি যদি কমন নাও গুণ অবস্থায়, প্লাস তাহলে এন। ওগুলো প্লাস হয়, আর যদি ভাগ হিসাবে ইয়া করো তাহলে কি হয়, মাইনাস হয়। ম্যাম নিচেরটা তো নিচের গুলোর সাথে প্লাসই হবে। হুম, বুঝি নাই। হ্যাঁ প্লাসই ঠিক আছে। তো এরপরে এই জিনিসটা কোত্থেকে আসছে, এটা কিন্তু এই কেসি, রাইট? তো এটা ইকুয়াল টু তুমি কেসি ইজিলি লিখতে পারতেছো। তাহলে আরটি কমন না উপর নিচে, তাহলে এম প্লাস এন মাইনাস কে প্লাস এল। এবং এই যে এই এম এল এম এন এগুলো কি, স্মল লেটার গুলো হচ্ছে আমাদের নাম্বার অফ মোলস। তো তুমি যদি নাম্বার অফ মোলস এর কোনো রিঅ্যাকশনের জন্য, যে কোনো রিঅ্যাকশনের জন্য নাম্বার অফ মোলস এর ডিফারেন্স বের করতে চাও, তাহলে হচ্ছে তুমি প্রোডাক্টের যে নাম্বার অফ মোলস ওইগুলার সাথে যদি রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলস বিয়োগ দাও, তাহলে টোটাল ডিফারেন্সটা পাবা। তার মানে ডেল এন, ডেল বলতে এখানে ডিফারেন্স বলছি, এন বলতে নাম্বার অফ মোলস। এই রিঅ্যাকশনের জন্য নাম্বার অফ মোলস এর ডিফারেন্স হচ্ছে এম প্লাস এন, মানে প্রোডাক্টে যারা আছে তাদের যোগফল মাইনাস কে প্লাস এন। তো এটা ইকুয়াল টু আমরা ডেল এন লিখে দিতে পারি। তো এটা ইকুয়াল টু তুমি ডেল এন লিখে দিতে পারো। দ্যাট মিন্স তোমার কেপি ইকুয়াল টু আসলো কেসি আর টি, উপরে আছে ডেল এন। যদি কোনো বিক্রিয়ার জন্য এই ডেল এন এর মান 0 হয়, তাহলে কিন্তু ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি আর কেসি সমান লিখতে পারবো, যদি ডেল এন এর মান 0 হয়। যেমন যদি একটা উদাহরণ দেই, হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়ার ডেল এনটা বের করো। এই বিক্রিয়ার ডেল এন কত? 2 minus 2. এখানে আছে 2, এখানে 1 প্লাস 1, তার মানে 0 আসে। তো এই বিক্রিয়ার জন্য কিন্তু কেপি ইকুয়াল টু কেসি তুমি লিখতে পারবা। বুঝতে পারছো? জি ম্যাম। তো এখন কিছু ম্যাথ দেখি। যেমন এই রিঅ্যাকশনটা দেখো, এখানে বলছে at 500 ডিগ্রি সেন্টিগ্রেড the reaction between nitrogen and hydrogen, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, ফর্ম অ্যামোনিয়া। কি ফর্ম করে? অ্যামোনিয়া ফর্ম করে, NH3 ফর্ম করে। এই বিক্রিয়ার কেসির ভ্যালু তোমাকে দেয়া আছে, টেম্পারেচার টি দেয়া আছে। What is the numerical value of Kp of the reaction? That means Kp এর ভ্যালুটা বের করতে বলছে। কেসির ভ্যালু দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে। এবং এখানে হবে 2 মোল, এখানে হবে হচ্ছে তোমার 3 মোল, ব্যালেন্স করার জন্য। রিঅ্যাকশন অবশ্যই ব্যালেন্স করে নিতে হবে, নাহলে ভুল হবে আমাদের। এখানে নাম্বার অফ মোলস লাগবে আমার। নাম্বার অফ মোলস হচ্ছে প্রোডাক্টের 2 মাইনাস 3 প্লাস 1, তার মানে মাইনাস 1 হচ্ছে -2 তোমার নাম্বার অফ মোলস। তো সূত্র কি ছিল? কে পি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। ডেল এর মান তুমি পেয়ে গেছো, টি এর মান তোমার এই যে 500 দেয়া আছে। এখন আর এর মান তুমি কিভাবে লিখবা? এখানে হচ্ছে কোনো ইউনিট দেয়া নাই, তার মানে টেম্পারেচার আছে তোমার কাছে। তো টেম্পারেচারের সাপেক্ষে ডিগ্রি সেলসিয়াস তুমি যদি ক্যালভিনে নাও, তাহলে ওই সাপেক্ষে তুমি আর এর মান লিখতে পারো। আর এর মান কত? 8.314 না? ম্যাম এখানে সেলসিয়াস কি কেলভিনে কনভার্ট করতে হবে না?
সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে, কারণ সেলসিয়াস দিয়ে তো আর এর কোনো মান মনে হয় নাই। জি ম্যাম। তো আর এর মান হচ্ছে 0.0821। এটা মুখস্থ করবা, মানটা ভ্যালুটা মুখস্থ করবা, ম্যাথের সময় এই ভ্যালুটা কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে না। তো আর এর মান দেয়া আছে তোমার, টি এর মান 500 ডিগ্রি, 500 ডিগ্রিকে তুমি 273 দিয়ে যোগ দাও, তারপরে তুমি ইয়া পাইয়ে যাবা কত আসে কেলভিন, এত কেলভিন। তারপরে তুমি ওখানে কেসি এর মান তো কোশ্চেনের মধ্যেই দেয়া আছে, তুমি যেটা বের করবে সেটা হচ্ছে কেপি এর মানটা বের করবে। তো এইভাবে করে এখানে অনেকগুলো ম্যাথ দেয়া আছে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। যেমন সলভ প্রবলেম 2, এটাও দেখো সেম, কেপি এর মানটা তোমার দেয়া আছে এখানে অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারের সাথে যে আর এর ভ্যালুটা ওইটা ইউজ করতে হবে তোমাকে, আর কেসি এর মানটা তুমি হচ্ছে বের করবা। রিঅ্যাকশন দেয়া আছে, রিঅ্যাকশন সবসময় দেয়া থাকবে তা কিন্তু না, মানে কোশ্চেনের মধ্যে বলা থাকতে পারে। যেমন আগের বিক্রিয়াটা দেখো, এখানে রিঅ্যাকশন দেয়া নাও থাকতে পারে, যেমন আগের বিক্রিয়ায় কোনো রিঅ্যাকশন দেয়া ছিল না, ঠিক আছে। এখানে যেমন বলছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এভাবে বলে দিতে পারে। তখন ওইটা দিয়ে তুমি রিঅ্যাকশনটা নিজে কিন্তু করে নিতে হবে। রিঅ্যাকশন করার পরে দেখবা যে লেফট সাইডে এবং রাইট সাইডে এলিমেন্ট সংখ্যাগুলো সেম আছে কিনা, যদি সেম না থাকে তাহলে ব্যালেন্স করে নিবা, তাইলেই পারবা। তো সলভ প্রবলেম 2 সেম, এরপরে সলভ প্রবলেম 3, এটাও পারবা। সলভ প্রবলেম 4 ইয়াতে যাই, 2 নাম্বার আবার নেক্সট, এটা একটু কইরা দেই, একটু অন্যরকম। তো এখানে দেখো, এখানে বলছে সাম নাইট্রোজেন and হাইড্রোজেন gases are pumped into empty 5-liter glass valve at 500 degrees Celsius. When equilibrium is established, মানে যখন equilibrium established হয়ে গেছে, established তার মানে হয়ে গেছে established already, 3 moles of nitrogen and 2.1 moles of hydrogen and এত moles of ammonia are found to be present. That means ওই পাত্রের মধ্যে তোমার equilibrium হওয়ার পরে এত মোল এবং এত মোল প্রেজেন্ট আছে। কেসি এর ভ্যালু বের করতে বলছে। তো কেসি এর ভ্যালু যখন বের করব, উপরে থাকবে আমাদের অ্যামোনিয়ার ঘনমাত্রাটা, আর নিচে থাকবে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা হোল টু দি পাওয়ার 3, কারণ হাইড্রোজেন এখানে 3 মোল আছে তাই। এখন ঘনমাত্রা দেখো, কোশ্চেনে কোথাও ঘনমাত্রা দেয়া আছে কিনা, যেটা দেয়া আছে সেটা হচ্ছে মোলস। মোলস মানে কি, এন এর ভ্যালু দেয়া আছে, কিন্তু তোমার ঘনমাত্রা সরাসরি দেয়া নাই। বাট এখানে একটা জিনিস দেয়া আছে, এখানে যেহেতু সবগুলা গ্যাস, দেখো সব গ্যাস, এবং কোশ্চেনে বলেও দিছে যে গ্যাস। এবং গ্যাস যখন হবে, গ্যাসের ভলিউম আমরা কিভাবে ডিটারমাইন করি, তুমি যেই পাত্রটার মধ্যে গ্যাসগুলা রাখবা ওই পাত্রের যে ভলিউম, গ্যাসেরও সেম ভলিউম। তার মানে এখানে প্রত্যেকটার জন্য ভলিউম হবে, ঘনমাত্রা বের করার সূত্র কি ছিল, n/v, তো ভলিউম হবে 5। তো তুমি নাম্বার অফ মোলস গুলাকে ভলিউম দিয়ে ভাগ দাও, 3/5। তারপর এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের জন্য যদি এটা কার, নাইট্রোজেনের যদি করো, তারপর হাইড্রোজেনের জন্য যদি করো, হাইড্রোজেনের হচ্ছে 2.10/5। তারপরে তুমি যদি সেম অ্যামোনিয়ার জন্য করো, অ্যামোনিয়া আছে 0.298/5। তো রেজাল্ট যে আসবে ওইটাই হবে তোমার ঘনমাত্রা। ঘনমাত্রাগুলো তুমি এই ইকুয়েশনে বসাই দিবা, তাইলেই তোমার ম্যাথ হয়ে যাবে। এর পরের ম্যাথটাও সেম, তো এই দুইটা সেম ম্যাথ, তাই একটাই করাইলাম। আচ্ছা, পরের ম্যাথটা সেম না, একটু ডিফারেন্স আছে, দেখি কি আছে এখানে। এখানে বলছে ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এট 25 ডিগ্রি ফর দ্য রিঅ্যাকশন। এখানে একটা রিঅ্যাকশন দেয়া আছে যেখানে তোমার নাইট্রোসিল ক্লোরাইড দেয়া আছে, নাইট্রোজেন অক্সাইড দেয়া আছে, আর ক্লোরিন দেয়া আছে, ব্যালেন্স করাই আছে অলরেডি। ইন দ্য এক্সপেরিমেন্ট 2 moles of NaCl were placed in 1 liter flask, এবং সবগুলা কিন্তু গ্যাস ফেজে, সব গ্যাস ফেজে। 1 লিটার ফ্লাক্স, তার মানে এই 1 লিটার ফ্লাক্সের মধ্যে তুমি যখন এই জিনিসগুলো রাখবা, গ্যাসগুলো, তখন ওটার ভলিউম রাখবে। এখানে বলছে 2 moles of NaCl were placed in 1 liter flux, মানে তুমি একদম শুরুতে এইটার যদি 1 লিটার ফ্লাস্কে 2 মোল তুমি NaCl প্লেস করলা, মানে এটা কিন্তু শুরুতে প্লেস করছো in an experiment, and the concentration of NO after equilibrium achieved এত।
মানে এনওর শুধুমাত্র কনসেন্ট্রেশনটা তোমাকে বলে দিছে, সেটা হচ্ছে 0.66 মোল পার লিটার। একদম ঘনমাত্রাটাই এখানে বলে দিছে, বাট এটা কিন্তু শুধু নাম্বার অফ মোলস বলছে। এটা ঘনমাত্রা বের করতে হলে জাস্ট 2/1 দিলে রেজাল্ট 2 আসবে, তার মানে 2 মোল পার লিটার। এটা হচ্ছে শুরুর ঘনমাত্রা। এখন আমরা একটু বোর্ডে যাই। বিক্রিয়াটা ছিল কেমন এটা আগে আমরা লিখি। এই ছিল আমাদের বিক্রিয়া। আর এখানে বলছে একদম শুরুতে এটা আছে তোমার 2 মোল পার লিটার। ঠিক আছে, শুরুতে এগুলো কিছু ছিল না। তো ইকুইলিব্রিয়ামের পরে বা অ্যাট ইকুইলিব্রিয়ামে এটা মনে করো তুমি এক্স পরিমাণে তুমি পাইলা, এটা পুরাটা এই যে 2 মোল সহ এক্স পরিমাণে তুমি পাইলা। তাহলে এটা বাকি কতটুকু থাকবে? 2 মাইনাস এক্স, এতটুকু হচ্ছে বাকি থাকবে। তাহলে এটা কত হবে? এটা ধরলাম যে এটা যেহেতু 2 মোল, এটা থেকে আমরা NaCl থেকে এক্স মোল প্রোডাক্ট পাইলাম, তাহলে এটা হবে x/2। যেহেতু এটা 2 মোল ইকুয়াল টু আমরা লিখছি, আর এখানে যেহেতু 1 মোল, তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা সমান হবে। আর x এর মান কিন্তু আমাদের দেয়া আছে 0.66 মোল পার লিটার বা মোল, যে কোনো একটা একক তুমি লিখবা। ইউনিট গুলো পরীক্ষার সময় তোমরা কেয়ারই করো না, লেখো না, এগুলো না লিখলে কিন্তু এগুলোর জন্য নাম্বার আছে। ফাইনালি কিন্তু এইসব না লিখলে ধরবো। এটা কিছু বলি না, আমি এটা সব নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন যেটা বের করতে হবে আমাদের, এক্স এর মানটা বের করা লাগবে। এক্স এর মান তো আমাদের অলরেডি দেওয়া আছে। তাহলে এই ঘনমাত্রাটা আমরা কিভাবে বের করবো? 2 মাইনাস, তাহলে 0.66 করো যা রেজাল্ট আসবে, আর এখানে 0.66, আর এখানে তাহলে 0.33। তাহলে সবগুলোর ঘনমাত্রা তুমি পেয়ে গেলা। জাস্ট কেসি এর সূত্রতে এগুলো বসাই দিবা। NO2Cl প্রত্যেকটার ঘনমাত্রা তুমি হচ্ছে এখানে বসাবা, বসাইলে তোমার রেজাল্ট চলে আসবে। তো প্রথম কাজ হচ্ছে তোমার যে কোশ্চেনটা আসবে এটা ভালো করে বুঝে পড়া। হ্যাঁ, কোশ্চেন না বুঝতে পারলে কিন্তু ম্যাথ করতে পারবা না। এখানে আরো একটা ম্যাথ আছে, এটাও দেখো, সেম ক্যাটাগরির ম্যাথ, এটাই লাস্ট, এরপরে আর করাবো না এগুলো। আর পরেরগুলো সব কাছাকাছি, একটা পারলে আরেকটা পারবা। যদি একটা ম্যাথ তুমি বুঝতে পারো বাকিগুলো পারবা, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পারবা না। এট সার্টেন টেম্পারেচার, কোন একটা টেম্পারেচারে, টেম্পারেচার বলে নাই, নির্দিষ্ট একটা টেম্পারেচারে 0.1 মোল হাইড্রোজেন and 0.1 মোল আয়োডিন were placed in 1 লিটার ফ্লাস্ক। মানে 1 লিটার ফ্লাস্কের মধ্যে তোমার হাইড্রোজেন এবং আয়োডিন প্লেসড করা হলো, দুইটাই 1.1 মোলার করে, 1 মোল করে। তো এটাই মোলারিটি হবে, কারণ এটাকে তুমি 1 দিয়ে ভাগ দিলে তো 0.1ই আসবে, তার মানে 0.1 মোলারিটি তুমি বলতে পারো, এটাই ঘনমাত্রা। The purple color of iodine vapor was used to monitor the reaction. মানে যখন থেকে বুঝবা যে পার্পল কালার আয়োডিন, এখানে পার্পল কালার গ্যাস দেখতে পাচ্ছ, তার মানে আয়োডিন তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে। After a time the equilibrium established হয়েছে, it was found that the concentration of iodine decreases to attomolar। মানে আয়োডিন শুরুতে যা ছিল ওটার থেকে ফাইনাল কনসেন্ট্রেশনে কমে সে এতটুকু হইলো, হচ্ছে ফাইনাল, ডিক্রিজেস টু এত থেকে কনভার্ট হয়েছে আর কি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি। কেসি এর ভ্যালু জিজ্ঞেস করছে তোমাকে, তো কেসি কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি। তো এই বিক্রিয়ার ধরলাম এটা আমার 0.1 মোল, এটা 0.1 মোল, এটা হচ্ছে 0 মোল একদম শুরুতে। তো ফাইনালি মনে করলাম এটা এক্স পরিমাণে তৈরি হইলো, বা যেহেতু 2 মোল আছে তুমি 2x ধরো, 2x পরিমাণে এটা তৈরি হইলো, যে এতটুকু পরিমাণ প্রোডাক্ট আমরা পাইলাম। তাহলে বাকি কতটুকু হবে? 0.1 মাইনাস 2x, এটাও 0.1 মাইনাস 2x। এখান থেকে মূলত তুমি x এর মানটা বের করবা। আর যেহেতু তোমার 0.1 মাইনাস 2x এর ভ্যালু দেয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 0.02। কিভাবে বুঝলে এটা 0.02? কারণ তোমার এই যে ইয়াটা এখানে কিন্তু দেয়া আছে যে এই আয়োডিনটা ডিক্রিজ হয়ে 0.02 মোল থাকলো,
এই কারণে টোটালটা একসাথে হবে হচ্ছে এত। আচ্ছা এখানে মানে আমি একটা ইয়ে করছি, এখানে 2x হবে না, এখানে শুধু x হবে, কারণ এটা তো 2 মোলের জন্য আমি হচ্ছে x এর সাথে 2 গুণ দিছি, বাট এখানে তো 1 মোল 1 মোল করে, তাইলে ওটার সাথে গুণ দিলে আমার হবে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। নাম্বার অফ মোলসটা কিন্তু কেসি কেপির ম্যাথে বা সামনে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, ওই কেসি কেপি ম্যাথ বলো বা হচ্ছে এখানে ইকুইলিব্রিয়াম ম্যাথ বলো বা কাইনেটিক্স এর ম্যাথ বলো, এই নাম্বার অফ মোলস গুলো অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এটা হচ্ছে খেয়াল করি না যে কোথায় 2 দিয়ে গুণ দিতে হবে, কোথায় ভাগ দিতে হবে। এখানে 1 মোল দেখে আমরা কিন্তু x দিয়ে শুধু বিয়োগ করছি, তো এইগুলা ভুল হইলে পুরো ম্যাথই কিন্তু ভুল হয়ে যাবে। পরের গুলো তো পারবাই, এখান থেকে জাস্ট x এর মানটা বের করবা, তার মানে 0.1 মাইনাস এক্স ইকুয়াল টু 0.02 তোমার দেয়া আছে, কারণ এখানে বলছে যে ইকুইলিব্রিয়াম হওয়ার পরে আয়োডিনের কনসেন্ট্রেশন কমে এত হয়ে গেল, তাহলে কমে কত হয়ে গেল, এটা কিন্তু আমরা x এর মান জানি না, তো এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো। তো x ইকুয়াল টু আসবে তোমার 0.1 মাইনাস 0.02, তো যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে x এর মান। তো এই রেজাল্টটা তুমি ইউজ করে তুমি প্রত্যেকটার ঘনমাত্রা বের করে ফেলতে পারবা, তারপরে সূত্রে বসায় দিলেই, কেসি সূত্রে বসায় দিলেই ম্যাথ হয়ে যাবে। তো এরকম যে কয়টা অঙ্ক আছে এখানে, এই যে প্রবলেম সলভ প্রবলেম 5 আছে, এগুলো একটু করবা, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। এখানে দেখো এই যে এই পাশেও আছে একটা সলভ প্রবলেম, সেম ক্যাটাগরি ম্যাথ। তারপরে এখানে আছে 5 নাম্বার, এটাও সেম ক্যাটাগরি ম্যাথ। এই পাশে আছে প্রবলেম 2 3 তারপরে 4, এগুলো সব কিন্তু একই ক্যাটাগরির ম্যাথ, ঠিক আছে? সবই দেখো হাইড্রোজেন আয়োডাইড দিয়ে, তার সংখ্যা টংখ্যা চেঞ্জ বা একটু কোশ্চেনের ক্যাটাগরি চেঞ্জ, বাট সবই একটা বুঝতে পারলে বাকিগুলোও তুমি বুঝতে পারবা। এখানে এই যে সলভ প্রবলেম 2 আছে, এখানে 1 আছে, এগুলো কেপি দিয়ে, শুধু কেপির ম্যাথ, এগুলো ওরকম। যেমন এই ম্যাথটা দেখো, সলভ প্রবলেম 2। এখানে বলছে at 60 ডিগ্রি টেম্পারেচার টোটাল প্রেসার অফ on atmosphere dinitrogen trioxide is 50% dissociation to nitrogen dioxide। তারপর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তোমার কি তৈরি করতেছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে, কেপি বের করতে বলছে। তো রিঅ্যাকশন অলরেডি ব্যালেন্স করা আছে, উপরে হবে প্রোডাক্টের প্রেসার, নিচে হবে রিঅ্যাকট্যান্টের প্রেসার। তো এখানে 1 অ্যাটমসফিয়ার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের তোমার হচ্ছে প্রেসারটা দিয়ে দিছে শুরুটা। তো ফাইনালি কতটুকু কমে বলছে, 50% কমে যায়। নাইট্রোজেন ডাইঅক্সাইড শুরুতে যেটা থাকে ডিসোসিয়েট ইনটু 50% ডিসোসিয়েট ইনটু নাইট্রোজেন ডাইঅক্সাইড, মানে এই যে জিনিসটা আছে এটা 50% হচ্ছে তোমার এই জিনিসটা তৈরি করে, এটা যতটুকু ছিল তার 50% হচ্ছে এটা তৈরি করে ফেলে। তোমাকে শুধু পার্সেন্টেজটা বলছে, আর কিছু বলে নাই। তো মনে করলাম শুরুতে আমার যে 1 যেহেতু অ্যাটমসফিয়ার, তো 1 হচ্ছে ওর আছে আর এটা 0, তাইলে এটা যদি x পরিমাণে মনে করলাম তৈরি হয়, আর যেহেতু এখানে 2 মোল তাই x এর সাথে 2 গুণ দিছি, 1 মাইনাস x হবে। এখানে কেন 2 দেই নেই, কারণ এটা হচ্ছে 1 মোল তাই। তো তাইলে তোমার এখানে তো তুমি এইটুকু ইনফরমেশন তুমি পাইলা, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে x এর মানটা যদি বের করতে পারো তাহলে প্রত্যেকটার প্রেসার বের করতে পারবা। তো x এর মান আমরা জানি যে কতটুকু তৈরি হইলো, x পরিমাণে তৈরি হইলো। আর এখানে কি বলছে যে এই জিনিসটার যতটুকু শুরুতে ছিল, মানে শুরুতে ছিল 1, তার মানে 50% মানে 0.5 পরিমাণে ও তৈরি হয়েছে, তাই এখানে বলছে যে ওর 50% কমে গেছে, 50% কমে ও তৈরি হয়েছে। ডিসোসিয়েট ইনটু 50% ডিসোসিয়েট ইনটু নাইট্রোজেন ডাইঅক্সাইড। 2x equal to 0.5 টা। তো x ইকুয়াল টু তোমার 0.5 তুমি লিখতে পারতেছো, ঠিক আছে? তাইলে x এর মান যেহেতু তুমি পেয়ে গেছো, তাইলে এটা আর এখানে বসায় দাও, তাইলে তুমি প্রত্যেকটা প্রেসার পেয়ে যাবা, জাস্ট ওই মানগুলো বসায় দিবা। ম্যাম এখানে কি আংশিক চাপ এবং আংশিক ঘনমাত্রা এটা বের করতে হয় না? না, এটা আংশিক ঘনমাত্রার ম্যাথ না, ওইটার ম্যাথ গুলো অন্যরকম হবে, পার্শিয়াল প্রেসার ওগুলো অন্যরকম।
তো এখানে আরো দেখো আরো ম্যাথ আছে, অনেক অনেক ম্যাথ আছে, এগুলো দেখো যতটুকু তোমার পক্ষে পসিবল হয়। তুমি যদি একটা বুঝতে পারো বাকিগুলো এমনি বুঝবা, প্রত্যেকটাই করতে হবে তা না। তবে তোমার যদি মনে হয় তোমার নিজের মধ্যে উইকনেস আছে তাহলে তুমি প্র্যাকটিস করতে পারো। পার্শিয়াল প্রেসারের ম্যাথ করার দরকার নাই এখানে, এই যে এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেসারের ম্যাথ, তুমি নরমাল যেগুলো ওগুলাই করবা। এরপরে ইউনিট কিভাবে বের করব আমরা? ইউনিট বের করার জন্য সেই আমাদের কেসি কেপির সূত্রই লাগবে। আমি একটা দেখাই দিই, এটা ইজি আছে, এমনি পারবা। যেমন এই বিক্রিয়াটা যদি দেখি আমরা, এখানে যদি কেসি নেই, উপরে থাকবে কার, যে প্রোডাক্ট থাকবে তার ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডাইড, আর যেহেতু 2 পাওয়ার হিসেবে তাহলে 2 থাকবে, আর নিচে হচ্ছে হাইড্রোজেন থাকবে আর হচ্ছে আয়োডিন থাকবে। তো এখন যদি আমরা এখানে ঘনমাত্রা, যেহেতু ঘনমাত্রা নিয়ে কাজ করছি, তাহলে ঘনমাত্রার একক কি? মোলারিটি অথবা মোল পার লিটার, তুমি যেটা বসো। তাহলে এখানে হবে মোল স্কয়ার, এখানে ইনটু, এখানে ইনটু, তাহলে কাটাকাটি যায়, এটার কিন্তু কোনো এককই থাকবে না, কোনো ইউনিট থাকবে না, ঠিক আছে? সেম ভাবে এটার ক্ষেত্রে আমরা বের করি, তাইলে এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপরে পাওয়ার হিসেবে থাকবে 2, আর নিচে থাকবে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে এখানে হচ্ছে মোলারিটি স্কয়ার, এখানে হচ্ছে মোলারিটি, তাহলে এটার একক শুধু মোলারিটি হবে। মানে কেসি এবং কেপের ইউনিট, কিন্তু তোমার রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করবে, কোনো নির্দিষ্ট ইউনিট নাই। তো এইভাবে করে আমরা যখন ম্যাথ গুলো আসবে আমরা কিন্তু ইউনিট গুলো বসাইতে হবে, ইউনিটের জন্য মার্কস আছে আলাদা। এর পরের টপিক হচ্ছে লা শাটেলের প্রিন্সিপাল। এটা বুঝতে পারলে অনেক ইজি, আর যদি প্যাচ লাগাও তাহলে অনেক ডিফিকাল্ট লাগবে। এমনিতে এটা ডিফিকাল্ট কিছু না, মানে স্টুডেন্টরা হচ্ছে ইচ্ছা করে প্যাচ লাগায়, কঠিন বানায় ফেলে। সহজ ভাবে চিন্তা করলে এটা তোমার কাছে ইজি লাগবে। এগুলা সবই ইন্টারের পড়া। when a stress is applied on a system in equilibrium, মানে কোন একটা সিস্টেম, মনে করো একটা রিঅ্যাকশন এখানে হচ্ছে এই পাত্রের মধ্যে, এটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড এটার মধ্যে হয়ে গেছে। তো এরকম যদি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে যায়, এরপরে তুমি যদি এর উপরে কোনো স্ট্রেস দাও, স্ট্রেস বলতে এখানে 3টা ভেরিয়েবল আছে, কনসেন্ট্রেশন, প্রেসার অথবা টেম্পারেচার। এই 3টা জিনিস তুমি যদি চেঞ্জ করো, এখানে কনসেন্ট্রেশন কোনোটার, রিঅ্যাকট্যান্ট অথবা প্রোডাক্টের যে কোনো একটা কম্পাউন্ড যদি বাড়াও বা কমাও, সেম ভাবে রিঅ্যাকশনের প্রেসার যদি তুমি বাড়াও বা কমাও, টেম্পারেচার যদি বাড়াও কমাও, এইভাবে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করতে পারো। এই স্ট্রেস গুলো যদি অ্যাপ্লাই করো, তাহলে এই রিঅ্যাকশনটা কি করবে, ওই স্ট্রেসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে আবারও আগের অবস্থা, মানে ইকুইলিব্রিয়ামে আবার ফিরে যাইতে চাইবে বা ফিরে যাবে। তো এটাই হচ্ছে লা শাটেলের প্রিন্সিপাল। তো তিনভাবে আমরা স্ট্রেস চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে চেঞ্জিং দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট অর প্রোডাক্ট, চেঞ্জিং দ্য প্রেসার অফ দ্য সিস্টেম। এখানে যেহেতু গ্যাস নিয়ে কাজ করছি, তার মানে গ্যাসের কিন্তু ভলিউম যদি তুমি কমায় দাও তাহলে প্রেসার বেড়ে যাবে, ভলিউম যদি বাড়ায় দাও প্রেসার কমে যাবে। দ্যাট মিন্স ভলিউমের চেঞ্জ করলেই আমরা পুরা গ্যাসিয়ার সিস্টেম যদি হয়, তাহলে এই পাত্রের ভলিউম কমানো বাড়ানোর উপরে প্রেসার ওঠানামা করবে। এরপরে চেঞ্জিং টেম্পারেচার, যদি আমরা এটাকে হিট দেই বা এখান থেকে হিট সরাই ফেলি, এই হচ্ছে এইগুলা ভাবে আমরা এটাকে মানে প্রেসার স্ট্রেস অ্যাপ্লাই করতে পারি। তখন আমরা দেখি কিভাবে কাজগুলো হবে। যেমন একটা বিক্রিয়া নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু অ্যামোনিয়া, মনে করলাম যে এই রিঅ্যাকশনটা অলরেডি ইকুইলিব্রিয়ামে পৌঁছায় গেছে। তো এখন তুমি আগে কনসেন্ট্রেশনটা আমরা করি, যে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কিভাবে আবার লা শাটেলের প্রিন্সিপাল অনুযায়ী ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে। এখন এখানে তুমি অ্যাড করো, কিছু নাইট্রোজেন অ্যাড করো, তখন কি হবে? তো নাইট্রোজেন অ্যাড করলাম, দ্যাট মিন্স রিঅ্যাকশনটা অ্যাড করলাম। এখন ইকুইলিব্রিয়ামে আমরা কি জানি, উভয় পাশে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকবে। মনে করি এপাশে আসে 10, এপাশেও আসে 10, এটা ইকুইলিব্রিয়াম অবস্থায়। তো তুমি এক্সট্রা 2 মোল অ্যাড করলা, এখানে নাইট্রোজেন অ্যাড করলাম মানে 2 মোল নাইট্রোজেন অ্যাড করলা, তো এপাশে হয়ে গেল 12, এপাশে আছে 10। এখন এটা কি করবে, এখন যদি এটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চায় বা দুই পাশে সমান সমান কনসেন্ট্রেশন নিতে চায়, তাহলে বিক্রিয়াটা কোন দিকে আগাবে বলতো? সম্মুখ দিকে ম্যাম। সম্মুখ দিকে আগাবে। তার মানে এই পাশে আছে বেশি, এ পাশে আছে কম, সবসময় বেশির থেকে কমের দিকে যাবে সমান হওয়ার জন্য। তার মানে ওর আছে 12, ওর আছে 10, তো সমান হইতে হলে কি হবে, 1 মোল যদি ওকে দিয়ে দেয় ও,
তার মানে 1 মোল যদি অ্যামোনিয়া তৈরি করে তাহলে দুই পাশে আবার 11 হয়ে যাবে। দ্যাট মিন্স আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, কারণ লাশার্টের প্রিন্সিপাল এটাই বলছে যে তুমি যতই এটাকে ডিস্টার্ব করো ও চাইবে আবার আগের অবস্থায় ফিরে যাইতে। তো তখন দুই পাশে 11 হয়ে যাবে, তো ও 12 থেকে 1 মোল অ্যামোনিয়া তৈরি করবে, দুই পাশে আবার ইকুইলিব্রিয়াম পৌঁছাবে। দ্যাট মিন্স ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। এখানে রিঅ্যাকশনটা হয়েছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, এবং ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হয়েছে? ইকুইলিব্রিয়াম শিফট হয়েছে কিন্তু সামনের দিকে, দ্যাট মিন্স লেফট টু রাইট, বাঁ থেকে ডান দিকে ইকুইলিব্রিয়াম শিফট হয়েছে। তো সেম ভাবে আমরা যদি কোনো কিছু এখানে কমায় ফেলি, যেমন এখানে রিমুভ করি, কিছু অ্যামোনিয়া রিমুভ করে ফেলি, এটারও সেম অবস্থাই হবে। তুমি যদি এখানে এটা কমায় ফেলো, দ্যাট মিন্স এটা 8 করো, এ পাশে আসছে তোমার 10 আর এ পাশে আছে 8, সরাই ফেলছে 2 মোল, তখন রিঅ্যাকশন কোন দিকে যাবে? তখনও কিন্তু বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ইকুইলিব্রিয়াম শিফট হবে লেফট থেকে রাইটের দিকে। তো এখানে ও 1 মোলকে দিয়ে দিবে, তারপর দুই পাশে আবার 9 হয়ে যাবে। পরীক্ষার সময় আবার এরকম 10-9 দিয়ে লেখো না, এটা আমি বোঝানোর জন্য বলছি জাস্ট। তো তুমি যদি কোনো রিঅ্যাকট্যান্ট অ্যাড করো অথবা প্রোডাক্ট রিমুভ করো, সবসময় ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে এবং ইকুইলিব্রিয়াম শিফট হবে লেফট থেকে রাইটে। আর যদি তুমি এখান থেকে রিঅ্যাকট্যান্ট রিমুভ করো, কোনো রিঅ্যাকট্যান্ট সরায় ফেলো বা প্রোডাক্ট অ্যাড করো, রিমুভ নাইট্রোজেন অর অ্যাড অ্যামোনিয়া, আর যদি তুমি প্রোডাক্ট অ্যাড করো, তাহলে বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড দিকে যাবে। তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে আর ইকুইলিব্রিয়াম শিফট হবে রাইট থেকে লেফটে, মানে উল্টা দিকে যাবে, এইদিকে যাবে। এই হচ্ছে তোমার ঘনমাত্রার চেঞ্জ বা কনসেন্ট্রেশন যদি আমরা বাড়াই বা কমাই তখন এভাবে করে শিফট হবে। এখন আসি প্রেসারের ক্ষেত্রে। প্রেসার যদি বাড়াই বা কমাই তখন কি হবে? এই সেম বিক্রিয়ার ক্ষেত্রেই যাই আমরা। এখন এখানে আমরা প্রেসার ইনক্রিজ করব বা প্রেসার বাড়াবো। তো প্রেসার বাড়াইলে এটা কিভাবে চেঞ্জ হবে? প্রেসারের সাথে যেটা ইনক্লুডেড বা যেটা রিলেটেড সেটা হচ্ছে নাম্বার অফ মোলস। এই রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের যে নাম্বার অফ মোলস গুলো আছে ওগুলোর উপর ডিপেন্ডেন্ট। তো এই পাশে নাম্বার অফ মোলস আছে 4, এই পাশে আছে 2, এবং যেই দিকে নাম্বার অফ মোলস কম থাকে বিক্রিয়াটা ওই দিকে আগাবে যদি তুমি প্রেসার ইনক্রিজ করো। এখন এখানে প্রেসার বাড়াই দিলা, প্রেসার যদি বাড়াও এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। কেন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে? কারণ যেদিকে নাম্বার অফ মোলস কম থাকবে বিক্রিয়াটা ওই দিকে আগাবে। যেমন তুমি যদি এই রিঅ্যাকশনটা ধরো, এই রিঅ্যাকশনে যদি তুমি এখানে নাম্বার অফ মোলস বাড়ায় দাও, এখানে আরো অক্সিজেন আছে, যদি হাফ মোল হয় অক্সিজেন, বা এখানে তুমি 2 দাও, এখানে 4 আর হচ্ছে অক্সিজেন, কারণ এই পাশে আছে 5 মোল, এই পাশে আছে 2 মোল। এই রিঅ্যাকশনে যদি তুমি প্রেসার ইনক্রিজ করো তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, কারণ ব্যাকওয়ার্ডে মানে রিঅ্যাকট্যান্টে তোমার নাম্বার অফ মোলস আছে কম। দ্যাট মিন্স যেই দিকে নাম্বার অফ মোলস কম থাকবে প্রেসার ইনক্রিজ করলে ওই দিকে হচ্ছে আগাবে। সেম ভাবে এটাকে এখানে যদি আমরা ডিক্রিজ করি বা প্রেসার কমাই দিই তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে এই পাশে, আর এই পাশে হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন। মানে শুধু ইনক্রিজটা মনে রাখবা, ডিক্রিজ হবে উল্টাটা। এই গেল তোমার প্রেসারের কাজ। এবং আর একটা জিনিস, যদি নাম্বার অফ মোলস দুই পাশে সমান হয়, যেমন এই বিক্রিয়ায় নাম্বার অফ মোলস দুই পাশে সমান, এপাশেও 2 মোল এপাশেও 2 মোল, নাম্বার অফ মোল যদি সমান হয় এক্ষেত্রে তুমি প্রেসার ইনক্রিজ করো বা ডিক্রিজ করো সেই ক্ষেত্রে রিঅ্যাকশনের কোনো চেঞ্জ হবে না, মানে এই রিঅ্যাকশন প্রেসারের উপর ডিপেন্ডেন্ট না। এখন আসি টেম্পারেচার। তো টেম্পারেচার বোঝার জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া আর এন্ডোথার্মিক বিক্রিয়া। ল্যাবে 7 নাম্বার এক্সপেরিমেন্ট করছো? এক্সপেরিমেন্ট নাম্বার 7। ম্যাম 6 পর্যন্তই লাস্ট, 7 নাম্বার করানো হয় না। আচ্ছা, ল্যাব ফাইনাল কবে? 10 তারিখ, ঈদের পরে। তাইলে তো সময় আছে, 7 করাবে। না ম্যাম, ম্যাম, বাকি না ম্যাম, 3 দিন পরীক্ষা আছে না। কালকে আমাদের কুইজ কালকে আছে 19 কুইজ, তারিখে, কালকে আর পরে কুইজ হচ্ছে পরীক্ষা। প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রেজেন্টেশন। প্রজেক্ট প্রেজেন্টেশনে কি দিছে? এখন দেয় না দেয় নাই তো, স্যারে কইছে সিলেক্ট সেটাই। করে দিব গ্রুপ ইয়া করে। আচ্ছা, তো আমাদের যে তোমার কি বলে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক, এন্ডোথার্মিক বিক্রিয়ার বাংলা হচ্ছে
এক্সোথার্মিক বিক্রিয়া বাংলা হচ্ছে তাপ উৎপাদী। উৎপাদী কেমনে লেখে রে? আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, মানে যেই সব বিক্রিয়ায় তোমার তাপ তৈরি হয় বা হিট রিলিজ হয়, এখানে হচ্ছে হিট রিলিজ হবে আর এখানে হচ্ছে হিট অ্যাবজর্ব হবে। যেসব বিক্রিয়ায় হিট রিলিজ হয় ওটাকে বলে তাপ এক্সোথার্মিক বিক্রিয়া, আর যেসব বিক্রিয়ায় হিট অ্যাবজর্ব হয় ওটাকে বলে এন্ডোথার্মিক বিক্রিয়া। তো এখানে আমরা যদি কোন রিঅ্যাকশনে ডেল এইচ এর মান মাইনাস অবস্থায় দেয়া থাকে, এত কিলো জুল বা নেগেটিভ মান দেয়া থাকে, সোজা কথা জুল কিলো জুল যাই থাকুক হিটের যে একক, তো তাহলে বুঝবা তুমি এক্সোথার্মিক বিক্রিয়া। আর যদি ডেল এইচ এর মান তোমার পজিটিভ দেয়া থাকে, দ্যাট মিন্স হিটটা অ্যাবজর্ব হয় বোঝাচ্ছে, হিটটা নিচ্ছে রিঅ্যাকশন, পজিটিভ ভ্যালু দেয়া থাকে এত কিলো জুল বা এরকম ভ্যালু দেয়া থাকে, তাইলে বুঝবো এটা এন্ডোথার্মিক বিক্রিয়া। আর একটা ওয়ে আছে, রিঅ্যাকট্যান্ট থেকে তোমার যখন প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্টের সাথে যদি প্লাস হিট থাকে তাহলে বুঝবো এটা এক্সোথার্মিক বিক্রিয়া। আর যদি রিঅ্যাকট্যান্টের সাথে প্লাস হিট থাকে, মানে এত কিলো জুল এরকম লেখা থাকে ইকুয়াল টু প্রোডাক্ট, তাহলে বুঝবো এটা এন্ডোথার্মিক বিক্রিয়া। দ্যাট মিন্স এখানে হিটটা লাগতেছে, প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য তোমার হিট প্রয়োজন, আর এখানে প্রোডাক্টের সাথে সাথে হিট তৈরি হচ্ছে বা হিট রিলিজ হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া। মনে থাকবে এটা? জি ম্যাম। জি ম্যাম। এখন অ্যামোনিয়ার যে বিক্রিয়া, এটা হচ্ছে একটা এক্সোথার্মিক বিক্রিয়া, মানে এখানে তাপ তৈরি হয় আর কি। তো এত কিলোজুল দেয়া আছে, মনে করো 100 কিলোজুল, যাই হোক আন্দাজে বললাম, এরকম দেয়া আছে। তো এই রিঅ্যাকশন দেখে তুমি বুঝবা যে প্রোডাক্টের সাথে হিট প্লাস দেয়া, তার মানে এটা এক্সোথার্মিক বিক্রিয়া। তো এখানে হিট তৈরি হচ্ছে, তো তুমি যদি এখানে তুমি টেম্পারেচার বাড়াও, ওর তো হিট দরকার নাই, কারণ ও নিজেই হিট তৈরি করতেছে বিক্রিয়ার ফলে। তুমি যদি এখানে আরো হিট দাও তাহলে বিক্রিয়াটা ফেভারেবল হবে না, তখন উল্টা দিকে যাবে, দ্যাট মিন্স তখন ব্যাকওয়ার্ড দিকে যাবে, তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। সেম ভাবে এই পাশে যদি টেম্পারেচার ইনক্রিজ করো, এখানে তো হিট দরকার, মানে রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য হিট দরকার, তো তুমি যদি আরো হিট দাও তাইলে ও কি করবে, ওর তার সুবিধা হচ্ছে, তখন রিঅ্যাকশনটা সামনের দিকে আগাবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। 7 নাম্বার এক্সপেরিমেন্ট তো করো নাই, 7 নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে 6 যেটা করছো তোমরা, পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করছো, সাথে হচ্ছে ডাইক্রোমেটের জায়গায় জাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতে হয়। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর এটা হচ্ছে এন্ডোথার্মিক বিক্রিয়া, মানে বিক্রিয়াটা অনেক স্লো হয়, নরমাল টেম্পারেচারে এত স্লো হয় যে বিক্রিয়া আগাই না। তো এই কারণে এই স্লো করার কারণে এটাকে হিট দিতে হয়, তো এখানে হিট দিয়ে গরম করে, গরম অবস্থায় 60 ডিগ্রি হিট লাগে, গরম অবস্থায় বিক্রিয়াটা করলে তাহলে টাইট্রেশনটা করা পসিবল হয়। আবার এখানে যদি তুমি টেম্পারেচার ডিক্রিজ করো, মানে কমায় দাও, তাহলে রিঅ্যাকশনটা ফেভারেবল হবে, যেহেতু ও তাপ তৈরি করতেছে, একটু কমায় দিলা, ওর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হলে ও তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি করতে পারবে, তখনও ফরওয়ার্ড দিকে যাবে। আর এখানে একে তো হিট লাগতেছে, তুমি যদি ওকে হিট আরো কমায় দাও, আরো মাইনাস টেম্পারেচারে নিয়ে যাও বা ঠান্ডায় নিয়ে যাও, তখন ও ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দিবে, মানে রিঅ্যাকশন তো ফেভারেবল হবে না। ওর হিট দরকার বাট তুমি ওর হিট দিতেছো না, প্লাস কমায় দিচ্ছ, তাহলে তো রিঅ্যাকশন উল্টা দিকে যাবে। তো এইভাবে করে আমরা তিনটা যে ভ্যারিয়েবল আছে এগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে এই লাশেটের প্রিন্সিপালে আবার ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে পারি। এগুলো সব কিন্তু এক্সপ্লেনেশন বলো বা ব্যাখ্যা বলো সব এখানে লেখা আছে। এফেক্ট চেঞ্জ ইন প্রেসারের চেঞ্জ, এফেক্ট চেঞ্জ ইন কনসেন্ট্রেশনের চেঞ্জ, তারপরে হচ্ছে তোমার টেম্পারেচারের চেঞ্জ, প্রত্যেকটা উদাহরণ দিয়ে এখানে লেখা আছে। এবং এই যে বললাম বিক্রিয়ার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কিরকম ভাবে প্রেসার চেঞ্জ করলে, এগুলো কিছু কিছু এখানে লেখা আছে, এগুলো দেখলে বুঝতে পারবা কিরকম কোশ্চেন আসবে। এখানে যেমন বিক্রিয়া দেয়া আছে, এরকম একটা রিঅ্যাকশন দিয়ে তোমাকে বললো যে এখানে যদি তুমি টেম্পারেচারে চেঞ্জ করো, টেম্পারেচার চেঞ্জ যদি বলে তাহলে তোমাকে কিন্তু টেম্পারেচার বাড়ানোটাও বলতে হবে, কমানোটাও বলতে হবে। আর যদি শুধু স্পেসিফিক ভাবে বলে দেয় যে টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে শুধু ইনক্রিজ লিখবা, ডিক্রিজ করলে শুধু ডিক্রিজটা লিখবা।
সেম প্রেসারের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র যদি বলে প্রেসার চেঞ্জ তখন প্রেসার ডিক্রিজ হইলে কি হয় ইনক্রিজ হইলে কি হয় দুইটা এই টপিকসই লিখতে হবে আর যদি বলে ইনক্রিজ হইলে কি হয় তাহলে শুধু ইনক্রিজ লিখবা তো ইনক্রিজ বা ডিক্রিজ এটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিলে শুধু স্পেসিফিকটা লিখবা আদারওয়াইজ তুমি পুরাটা লিখবা তো এই চ্যাপ্টারে আরো টুকটাক কিছু বাকি আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো আজকের ক্লাস তো শেষ ম্যাম এই চ্যাপ্টারে কি লাস্ট? কাইনেটিক্স আছে এর পরের চ্যাপ্টার কাইনেটিক্স এখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আরো কিছু আছে স্লাইডের মধ্যে এক্সট্রা ওগুলো হচ্ছে আমরা করব ওকে তাইলে লিভ নাও ম্যাম তোমাদের আমাদের তো মনে হয় স্লাইড 2টা দিছিলেন, সলিউশন আর ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ অ্যাসিড বেস তো বই থেকে পড়াইছি অ্যাসিড বেস পড়াইছি তো বই থেকে জি বাফার সলিউশন যেগুলো আছে ওগুলো সব বইতেই পাবা ওটার জন্য তোমার স্লাইড দরকার হবে না আর কাইনেটিক্স বইতে পাবা আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই বইতেই পাবা আর ওগুলার স্লাইড থেকে যদি কিছু পড়াই ওটা আমি দিয়ে দিব